বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব শিক্ষার্থীদেরকে ভালোভাবে সুনাগরিক করে গড়ে তোলার পিছনে একজন শিক্ষকের ভূমিকা কী এবং সে কীভাবে পদক্ষেপ নিতে পারে। আমার চাকরি জীবনে অনেকগুলো ট্রেনিং বা প্রশিক্ষণ আমি গ্রহণ করেছি, যেখানে প্রায়শই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার মধ্যে ছিল যে পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, তাদেরকে মারপিট না করে কথার মাধ্যমে তাদেরকে কিভাবে সৃজনশীল করা যেতে পারে, তাদের চরিত্র নৈতিকতা কিভাবে ভালো করা যায়, তারা সবাই বাড়ির কাজগুলো ঠিকঠাক মতো করতে পারে, পড়াশুনো যেন ঠিকমতো করে, তারা যেন ভালোভাবে নিয়মিত ক্লাসে উপস্থিত হয়, তারপর তারা বাড়ির কাজগুলো ঠিকমতো যেন করে নিয়ে আসে। এইসব বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা মূলত হলো একজন শিক্ষার্থী ভালোভাবে শিক্ষা অর্জন করবে, সেটার যে প্রতিবন্ধকতাগুলো সেগুলো দূর করার জন্য। তো এই প্রশিক্ষণের মূলত বিভিন্ন দিক নির্দেশনা বিভিন্ন শিক্ষা কর্মকর্তাগণ দিয়েছেন এবং সরকারও অনেকভাবে অনেক প্রসেস, অনেক নিয়মকানুন বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তো আমার দৃষ্টিভঙ্গি হলো একজন শিক্ষক স্নাতক পাস, মাস্টার্স পাস, বিএড পাস করার পরে শিক্ষকতা করছেন। তো তাদের বেসিক নলেজগুলো যদি ঠিক থাকে, তাহলে সে তার পরিবেশ, তার ছাত্র পরিস্থিতির উপর নির্ভর করে নিজেই অনেক কিছু চিন্তা ভাবনা করে কিন্তু প্রবলেমগুলো সলভ করতে পারে। তো আমাদের সমস্যা হলো আমরা শিক্ষকরা এই বিষয়গুলো আসলে ঠিকমতো অনুধাবন করি না বা চিন্তা ভাবনা করি না যে আসলে শিক্ষার্থীদেরকে আন্তরিকতার সহিত কীভাবে তাদেরকে এগিয়ে নেওয়া যায়। তো আমি এগুলো নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছি। যেমন সেই চিন্তা ভাবনাগুলোই মূলত আজকে আলোচনা করব এবং সেই চিন্তা ভাবনার আলোকে আমি কী ফলাফল পেয়েছি শিক্ষার্থীদের কাছ থেকে, সেগুলো নিয়েও আজকে আলোকপাত করব। তো প্রথমত আমি যখন শিক্ষার্থীরা বাড়ির কাজ নিয়ে আসে বা অনেকেই আসে না, একটু গালমন্দ করলে তারা দেখা যাচ্ছে কাজ হচ্ছিল না। তখন আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে তাদেরকে যদি যারা বাড়ির কাজ আনতেছে তাদেরকে ধন্যবাদ যদি লিখিতভাবে দেই, তো প্রথম অবস্থায় গুড, বেটার, বেস্ট এই শব্দগুলো আমি খাতায় লিখে দিতাম বাড়ির কাজ আনার পর। তো তখন দেখা যাইত তারা বেশ প্রফুল্ল হইতো এবং কিছুটা আগ্রহী হইতো বাড়ির কাজগুলো ঠিকঠাক মতো করে নিয়ে আসতে। তো তখন প্রতিদিনই এই শব্দগুলো লিখতে গেলে আমার একটা সমস্যা যে অনেক সময় ব্যয় হয়। তখন আমি চিন্তা করলাম যে তাহলে আমি একটা সিল বানিয়ে নিই। তখন আমি একটা সিল বানিয়ে নিলাম। তো সিলে লেখা ছিল, "ধন্যবাদ, আল্লাহ তোমার সহায় হোক, জাকারিয়া আহমেদ।" অর্থাৎ সিলটা আমি দেখাচ্ছি। মূলত এই সিলটা আমি তৈরি করেছি। তো এই সিলটা যখন শিক্ষার্থীদের বাড়ির কাজ আনার পর তাদের খাতায় দেই, তারা বেশ আনন্দ উপভোগ করে এবং আনন্দ উপভোগ করার ফলে দেখা যাচ্ছে যে এই সিলটা নেয়ার জন্য যে একটা ধন্যবাদ নিবে তারা, এইটা নেয়ার জন্য তারা বাড়ির কাজ ঠিকঠাক মতো করে আনতে থাকে। তো তারপরেও বে আমি বেশ সাড়া পেয়েছি এই সিল ব্যবহার করার ফলে। শিক্ষার্থীরা অনেক অ্যা কাজ করে নিয়ে আসতো এবং সবাই চেষ্টা করত আনতে। তারপরেও যখন কিছু শিক্ষার্থী কোনো কারণে একটু সেরকম শিক্ষার্থী তো আছেই। আমার চিন্তাভাবনা হলো একটাই, আমি গালমন্দ করব না, মারপিট করব না। শিক্ষার্থীদেরকে ভালোবাসা দিয়ে এবং কৌশল দিয়ে তাদের কাছে কাজ কিভাবে আদায় করে নেওয়া যায়। পরবর্তীতে আমি একটা কাজ করলাম, যখন তারা বাড়ির কাজ করে নিয়ে আসে না, তখন খাতায় অভিভাবকের কাছে একটু চিরকুট আকারে লিখে দেয়া শুরু করলাম যে, "আপনার ছেলেটা বাড়ির কাজ করে আনেনি। তো বিষয়টা একটু লক্ষ্য করেন, পরবর্তীতে যেন নিয়ে আসে।" এবং তাদেরকে একটু রিকোয়েস্ট করে বলতাম যে, "বাড়ি থেকে বাবাকে এটা জাস্ট দেখাইবা। তো তারাও যদি রাগারাগি করে আমাকে বলবা, প্রয়োজনে আমি তোমাদের অভিভাবকের সাথে যোগাযোগ করব।" তো এরকম লিখে দেওয়াটাও একটু ঝামেলা হলো। তারপর করলাম কি? ওর পরিপ্রেক্ষিতে আরেকটা সিল বানাইলাম। সেটাতে দিলাম যে, "প্রিয় অভিভাবক, আপনার সন্তান বাড়ির কাজ করে আনেনি। আপনার সন্তানের প্রতি নজর দিন। শুভেচ্ছান্তে জাকারিয়া আহমেদ।" অর্থাৎ এই সিলটা আমি পরে আবার প্রয়োজনের তাগিদে আবার তৈরি করে নিলাম। এই সিলটা ব্যবহারের ফলে দেখতে পাইলাম যে হ্যাঁ, শিক্ষার্থীরা যায় তাদের অভিভাবককে জানায় এবং অভিভাবকের স্বাক্ষর নিয়ে আসে। তারা একটা চাপের মধ্যে পড়ে যায় কৌশলগত বিষয়ে। তো তখন তারা দেখতেছি আমি ধীরে ধীরে একদম 100% বাড়ির কাজ করে আনা শুরু হয়ে গেল।
তো এখনও আমার ক্লাসে আমি মোটামুটি বলা যায় ২-১ জন হয়তো রেয়ার মাঝে, মাঝে আনে না। কিন্তু বেশ আগ্রহের সহিত তারা বাড়ির কাজ সুসম্পন্ন করে নিয়ে আসে। তো তার পরবর্তীতে আরেকটা জিনিস শিক্ষার্থীদেরকে আমি ফলো করলাম যে, ঠিক আছে বাড়ির কাজ তো 100% ওকে হলো। কিন্তু তাদের নৈতিকতা বা বিভিন্ন আচার-আচরণ, কোনো আচরণ খুব ভালো লাগছে, কোনো আচরণ তাদের মন্দ লাগছে, তাদের মনোযোগিতা আ কখনো দেখা যাচ্ছে কম, কখনো দেখা যাচ্ছে বেশি। তো এই বিষয়ে কি করা যেতে পারে? তখন আবারও চিন্তা ভাবনা করে দেখলাম যে তাদের এই বিষয়টা নিয়ে যদি আমি অভিভাবকদেরকে জানাই কে কি করছে, তাদের ভালো দিক, অতি ভালো দিক অথবা অতি মন্দ দিকগুলো। আর কিছু স্বাভাবিক ভালো মন্দ যেগুলো সেগুলো হয়তো কথার মাধ্যমে ঠিক করে দিচ্ছি। হয়তো একটা স্টুডেন্ট দেখা যাচ্ছে দীর্ঘ ৫, ৭, ৮, ১০ দিন থেকে বা ১-২ মাস থেকে আসতেছে না। তখন তাদের এই জিনিসগুলো অভিভাবককে জানানোর জন্য আমি তখন আরেকটা সেল চিন্তা ভাবনা করে তৈরি করি। সেটা হলো, প্রিয় অভিভাবক, আপনার সন্তান ড্যাশ শুভকামনায় জাকারিয়া আহমেদ। অর্থাৎ পরবর্তীতে আবার আমি আরও একটা সিল ব্যবহার করেছি এই সিলটা। এই সিলটা যখন দেয়া শুরু করলাম ওই ড্যাশের জায়গায় তার যে গুণ অথবা যে ত্রুটি সেইটা আ সুন্দর ভাষায় লিখে দেওয়ার চেষ্টা করি এবং অভিভাবকের কাছ থেকে স্বাক্ষর নিয়ে আসার চেষ্টা বলি। তো তার পরবর্তীতে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা অন্য কোথায় কেমন কি জানি না। তবে আমার সামনে অন্তত তাদের ব্যবহার, তাদের চলাফেরা, তাদের কথাবার্তা একদম আমি সবসময় ক্লাসে এবং বাইরে সর্বত্রই খুব ভালো ফিডব্যাক পাচ্ছি। তো আমি শিক্ষকদেরকে বলব না এই পলিসি অ্যাটাক করতে। আমি বলব যে আপনার পরিবেশের উপর ভিত্তি করে, আপনার প্রতিষ্ঠান, আপনার শিক্ষার্থীর উপর ভিত্তি করে আপনারাও সুন্দরভাবে চিন্তা করে কি করা যায়, সেইভাবে যদি চিন্তা করা যায় তাহলে আসলে এই শিক্ষার্থীরাই কিন্তু আমার আপনার সন্তান, এই দেশের ভবিষ্যৎ। তো এদেরকে নৈতিকভাবে এবং সুন্দরভাবে জ্ঞানগুলো যদি আমরা দিতে পারি, তাহলে তারাই কিন্তু একদিন এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলবে। তাদের নৈতিকতার সহিত তারা ভালোভাবে ভবিষ্যৎ নাগরিক হিসেবে গড়ে উঠবে, সুনাগরিক হিসেবে গড়ে উঠবে আশা করা যায়। তো আমি বর্তমান দেশের শিক্ষা ব্যবস্থায় আ নিয়মকানুন যাই থাক না কেন, কিন্তু শিক্ষকদের একটা কিন্তু ভূমিকা যথেষ্ট রয়েছে। সেই ভূমিকায় লক্ষ্য করা যায় বেশিরভাগ শিক্ষকই শুধুমাত্র দায় কাটানোর জন্য হয়তো চাকরি করে। চাকরি হিসেবে নিয়েছে তারা। মাস গেলে বেতন পাবে এটাই যথেষ্ট। কিন্তু আসলে একটা গুরু দায়িত্ব রয়েছে এই দেশ গঠনের জন্য। সেইটার থেকে দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থী এই চিন্তাটা করে না। তো অনেকেই ক্লাস ফাঁকি দিচ্ছে, অনেকে ঠিকমতো হয়তো স্কুলেও আসছে না। তো সবকিছু মিলে আমি বলব যারা শিক্ষকতা পেশায় নিয়োজিত আছি, তারা অন্তত এই দেশের ভবিষ্যৎ গড়ার কিন্তু মূল হাতিয়ার। তারাই পারে ভবিষ্যৎ প্রজন্মকে ঘুষমুক্ত, সুদমুক্ত ভাবে গড়ে তুলতে। তারাই পারে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে। তারাই পারে একজন শিক্ষার্থীকে দেশপ্রেমিক বানাইতে। তাই আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি এই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যেন সুন্দরভাবে আমরা গড়িয়ে নিতে পারি, এগিয়ে নিতে পারি। পাশাপাশি আসলে পরামর্শ যেটা দিব, সেটা যদি শিক্ষার্থীকে দেই, সেই পরামর্শর অধীন আমি যদি নিজে মন্দ কাজ করি, তাহলে কিন্তু ভালো পরামর্শ দিলে সেইটা কিন্তু খাটবে না। তার আগে আমাকেও ঠিক হইতে হবে। আমার নৈতিকতা, আমার চারিত্রিক দিকগুলো, আমার বৈশিষ্ট্য, আমার কথাবার্তা সবই আগে আপডেট করে নিতে হবে। আমি যদি দুর্নীতিমুক্ত নিজে থাকতে পারি, নিজে যদি অন্যায়ের সাথে জড়িত না থাকতে পারি, তাহলেই না আমার কথাগুলো শিক্ষার্থীরা শুনবে। তো প্রথমেই আমি অনুরোধ করব শিক্ষকরা নিজেরা সঠিকভাবে দায়িত্ব পালন করুন। নিজের সব কিছু ঠিকঠাক করুন। নিজেকে দুর্নীতির ঊর্ধ্বে রাখুন। তাহলেই এবং সেইভাবে আমরা শিক্ষার্থীদেরকে যদি উপদেশ দেই, পরামর্শ দেই, তাহলে আমি আশা করি এই শিক্ষার্থীরা একদিন সুনাগরিক হিসেবে গড়ে উঠবে এবং আমরা এই দেশের আ সুন্দর একটা দেশ গঠনের ভূমিকা রাখতে পারবো ইনশাআল্লাহ। তো পরিশেষে সকল শিক্ষার্থীদের, শিক্ষকের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং তাদের উত্তরোত্তর দুর্নীতিমুক্ত এবং সৃজনশীল ব্যক্তি হিসেবে নিজেকে তৈরি করার আশাবাদ ব্যক্ত করে আজকে মতো এখানেই। আল্লাহ হাফেজ।